অ্যালকোহলের ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন অ্যালকিন তৈরির ক্ষেত্রে অ্যালকোহলগুলোর রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখতে পাচ্ছ। টারশিয়ারি ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান সেকেন্ডারি, সেকেন্ডারি ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান প্রাইমারি। তোমরা আগে পড়ে এসছো স্ট্রং বেসে অর্থাৎ অ্যালকোহলিক কেওএইচ মিডিয়ামে অ্যালকিল হ্যালাইডগুলোর ডিহাইড্রোহ্যালোজিনেশন করেও অ্যালকিন পাওয়া যায়। সেক্ষেত্রেও রিঅ্যাক্টিভিটি অর্ডার ছিল অ্যালকিল হ্যালাইডগুলোর টারশিয়ারি ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান সেকেন্ডারি, সেকেন্ডারি ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান প্রাইমারি, বেশিরভাগ ক্ষেত্রে অবশ্য। উভয় ক্ষেত্রেই অর্থাৎ অ্যালকোহলের রিঅ্যাক্টিভিটি অর্ডার এবং অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাক্টিভিটি অর্ডার এক হলেও উভয়ের কিন্তু মেকানিজম আলাদা। এখন এই মেকানিজম না জানলেও চলবে, তোমরা যারা অতিরিক্ত জানতে চাও তাদের জন্য বলছি। তোমরা জানো এই এলিমিনেশন অর্থাৎ অপনয়ন বিক্রিয়া দুটো মেকানিজমে ঘটে, একটা হচ্ছে E1 আর একটা অপরটা হচ্ছে E2। আমি সংক্ষেপে একটু মেকানিজমটা বলে নিই। E2 মেকানিজম সিঙ্গল স্টেপে ঘটে, ওটা রেট কন্ট্রোলিং স্টেপ। আলফা কার্বনে বর্তমান ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, যাকে লিভিং গ্রুপ বলছি, ওর -I প্রভাবে বিটা কার্বনের হাইড্রোজেনটা অল্প আম্লিক হয়ে ওঠে, অর্থাৎ অল্প পজিটিভ চার্জ ডেভেলপ করে। শক্তিশালী বেস বিটা কার্বনের হাইড্রোজেনকে অ্যাটাক করে H+ আয়নকে ছিনিয়ে নিতে থাকে। সঙ্গে সঙ্গে ওই বিটা কার্বন হাইড্রোজেন বন্ধন ইলেকট্রনগুলো আলফা কার্বনের দিকে ধাবিত হতে থাকে এবং আলফা কার্বনে বর্তমান লিভিং গ্রুপকে ইলেকট্রন নিয়ে চলে যেতে সাহায্য করে, যার ফলে এই একটি সিঙ্গল স্টেপই বিটা কার্বন হাইড্রোজেন বন্ড আলফা কার্বন লিভিং গ্রুপ বন্ড ব্রেক করতে থাকে এবং সেই সঙ্গে আলফা কার্বন বিটা কার্বন পাই বন্ধন সৃষ্টি হতে থাকে। এই বন্ড ব্রেকিং রেট কন্ট্রোলিং স্টেপে হয় বেসের বেসিসিটি এবং লিভিং গ্রুপের লিভেবিলিটি যত প্রবল হবে E2 মেকানিজমের বিক্রিয়ার গতি তত ত্বরান্বিত হবে। এখন এই বেসের বেসিসিটি যথেষ্ট প্রবল না হলে বিটা কার্বনের হাইড্রোজেনকে ছিনে নিতে পারে না। বিটা কার্বনের হাইড্রোজেন স্ন্যাচ করার ক্ষমতা কম হলে অর্থাৎ বেস দুর্বল হলে বিক্রিয়া E2 পথে ঘটে না, E1 পথে ঘটে। সেক্ষেত্রে E1 পথে প্রথম স্টেপটাই হচ্ছে রেট কন্ট্রোলিং স্টেপ, যেখানে লিভিং গ্রুপ চলে যায়। তাহলে লিভিং গ্রুপ এখানে গুরুত্বপূর্ণ। লিভিং গ্রুপের লিভেবিলিটি যত প্রবল হবে তত E1 মেকানিজম ত্বরান্বিত হবে। তো তৈরি হয় প্রথমে ইন্টারমিডিয়েট হিসেবে কার্বোক্যাটায়ন। ওখানে ইন্টারমিডিয়েট ছিল না E2 মেকানিজমে, শুধু ট্রানজিশন স্টেট। এখানে কিন্তু একটা কার্বোক্যাটায়ন জেনারেট করে যেটা ইন্টারমিডিয়েট। আমরা জানি টারশিয়ারি কার্বোক্যাটায়ন মোর স্টেবল দেন সেকেন্ডারি, সেকেন্ডারি ইজ মোর স্টেবল দেন প্রাইমারি। সেই অনুযায়ী সাবস্ট্রেটের রিঅ্যাক্টিভিটি এই অর্ডারই থাকে। এরপরই ভেরি ফার্স্ট স্টেপে দুর্বল বেসের প্রভাবই ওই বিটা হাইড্রোজেন H+ আয়ন হিসেবে চলে গিয়ে কার্বন কার্বন ডাবল বন্ড ডেভেলপ করে। এখন অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে বেস ইউজ করা হচ্ছে ভেরি স্ট্রং বেস। লিভিং গ্রুপ মধ্যম মানের, ভালো বলা যায়, কারণ হ্যালাইড ওখানে লিভিং গ্রুপ। স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস হ্যালাইড, ভেরি উইক বেস, তো গুড লিভিং গ্রুপ, ওকে। তো অ্যালকোহলের সঙ্গে যখন তুলনা করব, অ্যালকোহলের লিভিং গ্রুপ কিন্তু OH-, নিকৃষ্ট ধরনের লিভিং গ্রুপ, কারণ OH- জানো তোমরা স্ট্রং বেস। কিন্তু সালফিউরিক অ্যাসিড মাধ্যমে যখন অ্যালকোহলের বিক্রিয়া ঘটে তখন ওই OH মূলকটা প্রোটনেটেড হয়ে OH2+ হয়, গুড লিভিং গ্রুপে পরিণত হয়। কারণ দেখো জল হচ্ছে তখন লিভিং গ্রুপ, জল ভেরি ভেরি উইক বেস, স্ট্রং লিভিং গ্রুপ। সেই হেতু অ্যালকিল হ্যালাইডের তুলনায় প্রোটনেটেড অ্যালকোহলের লিভিং গ্রুপের লিভেবিলিটি অনেক বেশি। কিন্তু অ্যালকিল হ্যালাইডে যেটা থাকে স্ট্রং বেস থাকে, যে বিটা হাইড্রোজেনকে অ্যাটাক করে, এক্ষেত্রে অ্যালকোহলে কিন্তু স্ট্রং বেস নেই, HSO4-, যার অ্যাসিড হচ্ছে মাদার অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। সুতরাং বেস হিসেবে এটা ভীষণ দুর্বল। তাই অ্যালকোহলের বিক্রিয়া কিন্তু E1 পথে পরিচালিত হয়। অন্যদিকে অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া কিন্তু E2 পথে পরিচালিত হয়। ট্রানজিশন স্টেটে E2 মেকানিজমে দেখো 5 জন উপস্থিত। বেস অল্প বন্ধন করেছে বিটা হাইড্রোজেনের সঙ্গে, বিটা কার্বন হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়ে পড়েছে, কার্বন কার্বন ডাবল বন্ড ডেভেলপ করছে ও কার্বন লিভিং গ্রুপ বন্ড লম্বা হয়ে দুর্বল হয়ে পড়ছে। ট্রানজিশন স্টেট যত স্টেবল হবে তত E2 বিক্রিয়া দ্রুত গতিতে ঘটবে। যেহেতু এক্ষেত্রে ট্রানজিশন স্টেট কিছুটা অ্যালকিন ক্যারেক্টার যুক্ত, তাই
অ্যালকিনের স্টেবিলিটি যত বেশি হবে তত E2 বিক্রিয়া দ্রুত গতিতে ঘটবে। এখন আমরা জানি বহু প্রতিস্থাপিত অ্যালকিন বেশি স্টেবল, আর সেটা সম্ভব হয় টারশিয়ারির ক্ষেত্রে। তাই টারশিয়ারি অ্যালকিল হ্যালাইড E2 মেকানিজমে সেকেন্ডারির তুলনায় দ্রুত গতিতে বিক্রিয়া করবে। আমরা চলে আসি অ্যালকোহলের ক্ষেত্রে। অ্যালকোহলে বেশ দুর্বল আগেই বলেছি এবং লিভিং গ্রুপ ভীষণ স্ট্রং, তাই প্রথমেই রেট কন্ট্রোলিং স্টেপে এই লিভিং গ্রুপ হিসেবে জল চলে গিয়ে আলফা কার্বনে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করলো। আমরা জানি টারশিয়ারি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই বিক্রিয়ার গতি অ্যালকোহলের ওই পথে আছে। পরের ধাপই দুর্বল বেসের দুর্বল বেস HSO4 মাইনাসের একটু টানে বিটা হাইড্রোজেনটা H প্লাস হিসেবে চলে গিয়ে কার্বন কার্বন ডাবল বন্ড ডেভেলপ করছে। মানে অ্যানিমেশনটা দেখে পরিষ্কার হলো, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে অ্যানিমেশনটা দেখে নাও। ওকে, তবে একটা জিনিস খেয়াল রাখবে যে E1 এবং E2 মেকানিজম যখন যে পাত্রে ঘটছে প্যারালালি কিন্তু SN1 এবং SN2 মেকানিজমে প্রতিস্থাপন বিক্রিয়াও ঘটতে থাকে। এগুলো কন্ডিশন মেনটেন করে কোনটাকে বেশি প্রবল করানো হবে সেটা ঠিক করে নেওয়া হয়। আর একটা কথা যেটা বলার দরকার ছিল, যেহেতু এখানে অ্যালকিন তৈরি হচ্ছে তাই মিথাইল অ্যালকোহলের ডিহাইড্রেশন করে এবং মিথাইল হ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজেনেশন করে অ্যালকিন তৈরি সম্ভব নয়। ওকে।